আমরা এই গত ২০ বছরে আমাদের অনেক প্রতিভাবান সহকর্মীদেরকে হারিয়েছি। কোনো সহকর্মী শুধুমাত্র চ্যানেল এসের জন্য নন, তাদেরকে হারানোর মাধ্যমে আমাদের কমিউনিটিতে একটি ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এবং এটি বললে একেবারেই বাড়িয়ে বলা হবে না, শুধুমাত্র আমাদের কমিউনিটিতে নয়, সারা ইন্ডাস্ট্রিতে, ব্রিটিশ বাংলাদেশি ইন্ডাস্ট্রি কিংবা মিডিয়া ইন্ডাস্ট্রি কিংবা বাংলাদেশি মিডিয়া ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। জনাব আফসার উদ্দিন মিঠু আমাদের সেই ধরনের একজন সহকর্মী ছিলেন, যিনি এই বছরের 2024 এপ্রিলে তিনি অনেক বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করে তিনি মারা গিয়েছেন। আমরা তার বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। তিনি সবার জন্য একজন অনুকরণীয় সহকর্মী ছিলেন, আমাদের সবার প্রিয় সহকর্মী ছিলেন। দর্শক মণ্ডলী, চলুন এবার আমরা সৈয়দ আফসার উদ্দিন মিঠুর উপর একটি রিপোর্ট আমাদের আগের হেড অফ নিউজ জনাব কামাল মেহেদি করেছিলেন, তার উপর ভিত্তি করে একটি রিপোর্ট আমরা এখন দেখব এবং তার পরপরই আমরা চলে আসব কেন আফসার উদ্দিন মিঠুর কথা আজকের উৎসব মঞ্চে আমরা স্মরণ করছি। আসসালামু আলাইকুম, সাইদ আফসার, স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। নিজস্ব ভঙ্গিতে এভাবে চ্যানেল এসের রাতের সংবাদে আর আহ্বান জানাবেন না সৈয়দ আফসার উদ্দিন এমবিই। 2004 সালের জানুয়ারিতে চ্যানেল এসের সংবাদ পাঠ শুরু করেছিলেন তিনি। চ্যানেল এসের সর্বশেষ সংবাদ পড়েছেন গত 19 ফেব্রুয়ারি। এর আগে গত 9 ফেব্রুয়ারি সংবাদ শুরুর আগে চ্যানেল এস নিউজের স্টুডিওতে বসে বিলেতে বাংলা চর্চা সহ নিজের জীবনের কিছু বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি। নিউজটাকে আমি এত ভালোবাসি, আপনারা দীর্ঘদিন আমার সাথে কাজ করেন, আপনারা হয়তো বা জানেন এটা আমার একটা ভীষণ পছন্দের ব্যাপার। আপনারা যতদিন আমাকে না করবেন ততদিন পর্যন্ত আমি যদি বেঁচে থাকি আমি নিউজ ছাড়বো না, আমার এরকম মন মানসিকতা। আর সবচেয়ে বড় কথা আমার দর্শক শ্রোতার ভালোবাসা। দর্শক শ্রোতারা হয়তো বা চান বলে আপনারা আমাকে এখনও স্ক্রিনে সুযোগ দিয়ে যাচ্ছেন। আর আপনি যেটা বললেন যে মনের জোর একটা ব্যাপার আছে, আপনি ভালো করে জানেন, যেহেতু আপনি হেড অফ নিউজ, আপনাকে সবসময় বলি আমার কিন্তু ধরেন বৃহস্পতিবারে কিমো হয়, আমার কিন্তু 48 ঘন্টা গাড়ি ড্রাইভ করা নিষেধ, কিন্তু আমি 24 ঘন্টা পরেই শুক্রবারে নিউজ পড়তে আসি, খুব রিস্ক নিয়ে সাবধানে আসি, কারণ ওই নিউজের প্রতি যে আমার ভালোবাসা, যে টান এবং দর্শক শ্রোতার প্রতি আমার যে কমিটমেন্ট, সেই জন্যে। সবসময় নিয়মের মধ্যে চলতেন তিনি। 8:30টার মধ্যে চলে আসতেন স্টুডিওতে। দর্শকের সামনে হাজির হওয়ার আগে সংবাদ নিয়ে যতটা সিরিয়াস থাকতেন ঠিক ততটা সিরিয়াস থাকতেন নিজস্ব স্টাইল নিয়েও। ম্যাচিং স্যুট টাই এবং কলম রাখতেন। 2015 সালে শরীরে ক্যান্সার শনাক্তের পর সর্বদা সচেতন থাকতেন তিনি। থেরাপি শেষে 48 ঘন্টার বিশ্রাম নেওয়ার কথা থাকলেও 24 ঘন্টা পরেই নিজে গাড়ি চালিয়ে চলে আসতেন চ্যানেল স্টুডিওতে। স্টুডিওর চেয়ার টেবিল নিজে মুছে তারপর তৈরি হতেন। সৈয়দ আফসার উদ্দিন বিলেতে আসেন 1991 সালের মে মাসে। প্রায় 30 বছরের শিক্ষকতার 26 বছরই কাটিয়েছেন টাওয়ার হ্যামলেটসের অকল্যান্ড স্কুলে। ছাত্রছাত্রীদের সাথে আমার একটা মধুর সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি যেমন তাদেরকে ভীষণভাবে রেসপেক্ট করতাম, ওরাও আমাকে রেসপেক্ট করত। পাশাপাশি আমি বেথনাল গ্রিনের যে সমস্ত মা বাবা বাঙালি অভিভাবক ছিলেন, তাদের কাছ থেকে যে সম্মান, যে ইজ্জত আমি পেয়েছি, যে ভালোবাসা পেয়েছি, এটা হচ্ছে আমার জীবনের, আমার টিচিং ক্যারিয়ারের স্মরণীয় ঘটনা, যে মা বাবাদের কাছ থেকে সম্মানও পাওয়া এবং ছাত্রছাত্রীদের কাছ থেকেও অ্যাট দ্য সেম টাইম সম্মান এবং ভালোবাসা পাওয়া। সৈয়দ আফসার উদ্দিন বিলেতে জিসিএসসি এবং এ-লেভেলে বাংলা রক্ষার একজন সক্রিয় ক্যাম্পেইনার ছিলেন। 2017 সালে এক্সাম বোর্ড একিউএ এবং ওসিআর এ-লেভেল থেকে বাংলা সহ 3টি ভাষা উঠিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, তার বিরুদ্ধে একজন সক্রিয় ক্যাম্পেইনার ছিলেন সৈয়দ আফসার উদ্দিন। শিক্ষকতার পাশাপাশি লেখালেখি এবং সাংবাদিকতা করেছেন প্রায় 25 বছর। কাজ করেছেন বিবিসি বাংলা, ভয়েস অফ আমেরিকা, ইত্তেফাক, বিটিভি এবং বাংলা টিভিতেও। যেটা আমি যখন এই দেশে আসি 91-এর শুরুর দিকে, আমি সাংবাদিক শফিক রেহমানের মাধ্যমে আমার পরিচয় হয় ওনার সাথে, আমার ওভার দ্য ফোন, এবং আমি পরিচয় দিই যে আমি ইত্তেফাক গ্রুপের কাজ করে এসেছি, বাংলাদেশ টেলিভিশনে কাজ করে এসেছি, আমি কি আপনার স্পেকট্রামে নিউজ পড়তে পারবো কিনা। তখন উনি বলেছেন, দেখেন আমি আপনাকে সুযোগ দিতে পারি, কিন্তু আমাদের ফান্ডিংয়ের অভাব, আসুন আপনাকে আমি বিবিসিতে ইন্ট্রোডিউস করে দিয়ে অডিশনের ব্যবস্থা করি। সেটা ছিল আমার জন্য একটা বিরাট বড় পাওয়া। শিক্ষা এবং সাংবাদিকতায় কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ব্রিটিশ রানীর কাছ থেকে এমবি খেতাব পেয়েছেন 2020 সালে। এরপর গুনিয়ে সাংবাদিককে বাংলা মিররের হুজহু, ফ্রিম্যান অব দ্য সিটি অফ লন্ডন, 52 বাংলা টিভি এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেদিন স্টুডিওতে বসে আলাপকালে স্ত্রী এবং নিজের সন্তানদের জন্য সবার কাছে দোয়া চান তিনি। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। আমি প্রতিদিনই আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, হায়াত দেন। বিশেষ করে আমার 2 ছেলে 1 মেয়ে। আমার মেয়েটা খুব ছোট, মাত্র 9 বছর বয়স। ওর দিকে যখন তাকাই বেঁচে থাকতে মন চাই, আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই। বহুগুণে গুণান্বিত সদালাপী শিক্ষক সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন এমবি সংবাদ শেষ করার আগে নিজস্ব স্টাইলে কলমটিও পকেটে রাখতেন, এরপর বিদায় নিতেন।
আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ব্রিটেন, ইউরোপ এবং বিশ্বের বাংলাভাষী দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। থাকুন চ্যানেল এস এর সাথে, দেখুন চ্যানেল এস সংবাদ। আল্লাহ হাফিজ। এবার আমাদের কাছ থেকে জীবনের তোরে বিদায় নিলেন তিনি। বিদায় প্রিয় আফসার ভাই, বিদায় প্রিয় মিঠু ভাই। কামাল মেহেদি, চ্যানেল এস নিউজ, লন্ডন। দর্শক, আমরা দেখছিলাম সৈয়দ আফসার উদ্দিন মিঠুর উপর ভিত্তি করে একটি রিপোর্ট যেটি করেছিলেন জনাব কামাল মেহেদি, আমাদের ফর্মার চিফ হেড অফ নিউজ। এবারে আমাদের সাথে সামনে আছেন আফসার ভাইয়ের সবচেয়ে কাছের ঘনিষ্ঠ এবং সবচেয়ে বেশি দিন যিনি তার সাথে কাজ করেছেন, ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার, যিনি আমাদের আরেকজন সম্মানিত নিউজ কাস্টার এবং তিনি আসলে বিশেষজ্ঞ, অনেক জায়গায় কলাম লিখেন, নিয়মিত টিভি উপস্থাপনায় থাকেন, অতিথি হিসাবে বিভিন্ন অনুষ্ঠানে থাকেন এবং বিশেষজ্ঞ অতিথি হিসাবে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে জড়িত। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ারকে স্টেজে আসার জন্য এবং খুব সংক্ষেপে আফসার উদ্দিন মিঠু ভাইয়ের উপর তার যে পর্যবেক্ষণ আছে আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার। Assalamu alaikum, adab, and good evening, all of you. It's not always easy to say something special to a special person on a special day. When someone asked me to talk about Afsar Bhai within 3 to 4 minutes, I rather feel that I would remain mum, because for him, my words are few, my wishes are small, but my love is long. He was not my colleague only, he was my brother, he was my friend. He was someone who I could have very deep discussion for a long hour of time. Before Channel S or any other Bangla channel was born, we worked in BBC World Service in Bush House. At that time, now it's Charing Cross. At that time, it was Holborn, next to LSC. It was called Bush House. And there we worked together, and every time he was so meticulous about what he was doing. Every time, here, like in television, we don't need to translate, but of course we do from time to time. We do to improve the content. But in BBC World Service, you have to translate the news that you are going to read. You don't read the news someone else has translated. So one day, because as today is Channel S's birthday, it will be very relevant to what happened. And what I would like to say today is, I'm not here to mourn. I would like to say the glorious life that Afsar Bhai has celebrated. And I would like to say I'll give you a few pieces of puzzles, his life, and you can glue them together and you can find out what type of person Afsar Bhai was. So when we were working in BBC World Service, one day he said that I had a dream to read news on television. And he said that I think someday someone will have we will have Bangla TV. At that time, I didn't. I couldn't dream because I thought it was impossible, but he dreamt it. And one interesting thing is in BBC World Service, when we read something, as it is radio, people, our colleagues, they throw their hands in the air and they express. I mean, this is how they portray their vocal expression. And I carefully didn't do that because I before I came here, I used to do read news in BTV. So I thought that I will go back, and I can't do like jumping up and down when I read news. And Afsar Bhai also, it's only Afsar Bhai and myself. We didn't do that. Afsar Bhai said that one day I will read it news on television, so I'm not going to do it. How meticulous Afsar Bhai was.
Sometimes newsreaders, we call them 999 people. If someone drops or someone gets ill, then we get a phone call that, are you available to read the news? Because someone has to come and read the news. Afsar Bhai never did it. Why? Because he said the night before, I need to prime my mind and soul that tomorrow I'm going to read the news. So it's not only, okay, come on and read the news. He wants to prepare his mind and soul. And as a person, I would say that he was very outspoken, all of you know. But at the same time, there was a child inside him. And if he does something what he thinks that he didn't do the right thing, he will go straight away and say sorry to that person. And when he was diagnosed the blood cancer, then and there he called me and he said everything, and we were in continuous touch. Even in COVID time, when he was taken to hospital, Shabab wanted to go, and at that time, COVID time, nobody was allowed, and every half an hour he was calling me. And the last thing I would say for that, what I cannot forgive myself, he died on 12th of April. That means 11th of April after 12 o'clock, midnight. So I don't want to say it publicly, but 12th of April is my birthday, and my daughter at that time, she got a job and she bought a holiday for me in Greece. So when I saw Afsar Bhai, I think it's 8th or 9th, and he was telling me that, Zaki, probably this is the last time you are going to see me. And on that day, we spoke like 2-3 hours. He was giving me advice how to prepare to go to another world. It's not only we make will, we transfer money to our children. It's not only that. It's the spiritual preparation as well. So I felt so bad, and I wanted to postponed my holiday. But on the other hand, it was my daughter got a job and she wanted to take me to, it was really dilemma. And on the 9th, when I flew, I spoke to Jalil Bhai, Taj Bhai and Shabab as well. And on the 6th or 7th, the doctor said that he is going to be, he will send to home and to spend last few days with the families. That is what I spoke on before I had my flight. On the 11th, on the 12th in the morning, I got the news. And I will never forget that I didn't say goodbye to Afsar Bhai. Thank you so much. অসংখ্য ধন্যবাদ আপা, আপনি এখানে থাকবেন আমাদের স্টেজে, বিকজ আমি এবারে আমন্ত্রণ জানাবো সৈয়দ শাহাব উদ্দিনকে, যিনি আফসার ভাইয়ের সন্তান, তাকে স্টেজে আসার জন্য। এবং একই সাথে আমি আমন্ত্রণ জানাবো চ্যানেলসের চেয়ারম্যান জনাব আহমদ সামাদ চৌধুরী জেপি, জনাব মাহি ফেরদৌস জলিল ফাউন্ডার চ্যানেলস, তাজ চৌধুরী সিইও, মিল্টন রহমান আমাদের হেড অফ নিউজ বর্তমান, এবং অবশ্যই আমাদের সাথে আছেন ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার। চ্যানেলসের সাথে তার সম্পৃক্ততা এবং তার যে জীবনবোধ, তার উপর যে চ্যানেলসের প্রভাব এবং পুরো ইন্ডাস্ট্রিতে তিনি যে কন্ট্রিবিউশন করেছেন, তার উপর ভিত্তি করে চ্যানেলসের পক্ষ থেকে আমরা ছোট্ট একটি অ্যাপ্রিসিয়েশন জানাতে চাই আজকের এই দর্শকদের মাধ্যমে আমাদের 20তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। এবং সেটি এই ফ্রেমটি তুলে দেওয়ার জন্য আমি চ্যানেলসের চেয়ারম্যান জনাব আহমদ সামাদ চৌধুরী জেপি এবং আমাদের প্রতিষ্ঠাতা সিইও হেড অফ নিউজ সহ সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই ফ্রেমটি তুলে দেওয়ার জন্য। এবং এর মাধ্যমে একটি ছোট্ট আসলে আমাদের অ্যাপ্রিসিয়েশন আছে, যেটি ডক্টর জাকির রেজওয়ানা লিখেছেন এই ম্যাগাজিনে। আমরা তার জন্য 2টি পৃষ্ঠা, তার জন্য আমরা তার জীবনের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে 2টি পৃষ্ঠা আমরা কন্ট্রিবিউট করেছি, এবং এটি লিখেছেন ডক্টর জাকির রেজওয়ানা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য। এই ফ্রেমটি শুধুমাত্র আমাদের একটি অ্যাপ্রিসিয়েশন, আমাদের পক্ষ থেকে জানান দেয়া যে আমাদের সহকর্মীদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, তাদেরকে আমরা স্মরণ রাখার চেষ্টা করি, এবং একই সাথে তাদের কীর্তিকেও আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হয়। নাও Shahabuddin, I know it is difficult. Shahabuddin, I know it is difficult, but I would like to request you to say a few words on this occasion. আসসালামু আলাইকুম, সবাইকে কি বলবো, ধন্যবাদ। এই
না ঠিক আছে বাংলাইতে বলি আব্বুর জন্য। আপনাদেরকে সবাই একটা বড় ধন্যবাদ আব্বুর যে স্মৃতি সম্মান জানানোর জন্য। আর জি আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাবাব আপনাকে, এবং প্লিজ পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর শাবাব, ডক্টর জাকির রেজওয়ানা। এবং আমরা আবারও স্মরণ করছি